আগামী 30 দিনে এইরকম আরো অনেকগুলো ঘটনা ঘটতে চলেছে। গভীর রাতে একটা ঘটনা যেটা ঘটে গেল। গোপনে আওয়ামী লীগ আক্রমণ চালাচ্ছে এবং গভীর রাতে খুবই ভয়াবহ পরিস্থিতি হয়েছে। দেখুন, এদিকে আজ রাতের বেলা ভয়ঙ্কর অবস্থা হয়েছে ঢাকার রাজপথে। শেখ হাসিনাও আওয়ামী লীগের ষড়যন্ত্রে নতুন মোড় নিয়েছে। ডক্টর ইউনূসের উপর ভয়াবহ প্রভাব পড়ে। সেনাপ্রধানও নতুন পদক্ষেপ নিয়েছেন। সবকিছুই দেখতে পারবেন এই সম্পূর্ণ প্রতিবেদনে। এবার কি বাংলাদেশকে মারের সময় এসেছে? আমার ধারণা সবই কিন্তু মেটিকুলাসলি ডিজাইন স্কিমের অংশ। এটা করতে করতে এমন একটা সময় আসবে যে বাঘ আসছে কেউ রেসপন্ড করে, শেষ পর্যন্ত সত্যি সত্যি যখন বাঘ চলে আসবে তখন সবাই কিন্তু কিংকর্তব্য হয়ে যাবে। অন্তর্বর্তীকালে সরকার ডক্টর ইউনূস তিনি যে আসলে বাংলাদেশের জনগণের সরকার নয়, তিনি বারবার প্রমাণ করে দেয় তার প্রতিটি স্টেপে। তার কথা হচ্ছে যে তিনি সমন্বয়কদের নিয়োগ করা একজন সরকার, অতএব সমন্বয়কারীরা যেটা বলবে সেটাই তিনি করবে। রাজনীতিতে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির বাস্তবে এখন সুবিধাজনক অবস্থানে আছে। দর্শক, যদিও চারদিকে রাজনীতি মানেই এখন শিবির ঠেকাও জামাত ঠেকাও। দেশের একটি গোয়েন্দা প্রতিবেদন ফাঁস হয়েছে, যেটি বলছে কে হতে যাচ্ছেন নতুন রাষ্ট্রপতি, কাকে নিয়োগ দেওয়া হচ্ছে, কোন প্রক্রিয়া নতুন রাষ্ট্রপতি নিয়োগ দেওয়া হবে। আজকে অনেকের গা জ্বালাস পড়া হবে, আবার অনেকের কাছে ভালো লাগবে বিষয়টাকে। কেউ আলহামদুলিল্লাহ বলবেন, কেউ বলবেন যে দেশ বেচা দিচ্ছে বা আর অনেক কিছু, কিন্তু আমি এটার পক্ষে অবস্থান। তো দীর্ঘদিন পরে ওয়াকারুজ্জামানের নিয়োগের সাথে বাংলাদেশের একটি পরাজয়ের সূত্র রয়েছে। ভবিষ্যতে বাংলাদেশ কি স্বাধীনতা হারায় কিনা ওয়াকারুজ্জামানের বেঈমানির কাছে, তা একটি দেখার বিষয়। বাংলাদেশে যে কোনো দিন যে কোনো সময় ইউনূসের তক্তা পালট হতে পারে। ওই নাহিদ নাকি প্রধানমন্ত্রী হবে, রাষ্ট্রপতি চুপ্পু পদত্যাগ করে দিয়েছে, জোর করে তাকে পদত্যাগ করানো হচ্ছে। শত শত না, প্রায় হাজার হাজার লক্ষ লক্ষ আওয়ামী লীগের নেতাকর্মী এই মুহূর্তে দিশেহারা। দর্শক, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পরেই দেশ ছেড়ে পালিয়েছেন আসিফ নজরুল। গোপন তথ্য ফাঁস হয়েছে, একে একে দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছেন মাস্টার মাইন্ডরা। হঠাৎ সেনা শাসন জারি হবে যে কোনো সময়। আবারও 5 আগস্টের মতো পরিস্থিতি ঘটতে পারে দেশে, ভয়াবহ সতর্ক করলেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। হ্যাঁ, সারা দেশেই ইতিমধ্যে সতর্কবার্তা দেওয়া হয়েছে এবং দেশের মধ্যে প্রতিনিয়ত নতুন অনেক ঘটনা ঘটছে, তাণ্ডব হচ্ছে। দর্শক শ্রোতা, আজ গভীর রাতে অনেক চাঞ্চল্যকর তথ্য এবং অনেক চাঞ্চল্যকর ঘটনা রাজপথের মধ্যে ঘটিয়ে দিচ্ছে। আপনারা জানেন, গত কিছুদিন আগে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছিল এবং তাদেরকে নিষিদ্ধ করার পর থেকেই অনেক চাঞ্চল্যকর ঘটনা হচ্ছে। দর্শক শ্রোতা, এই দেশের রাজনীতি এবং দেশের ক্ষমতার চেয়ারটি নিয়ে রীতিমতো কিন্তু আমাদের দেশের যে নেতাকর্মী রয়েছে এবং বিভিন্ন দল রয়েছে, কে বসবে ক্ষমতার চেয়ারে। এবং একটা কথা আমরা শুনতে পাচ্ছি যে ডক্টর ইউনূসকে রাষ্ট্রপতি করা হবে এবং অন্যদিকে যে উপদেষ্টা নাহিদ ছিলেন ওনাকে প্রধানমন্ত্রী করা হবে। এই বিষয়টা নিয়েও কিন্তু আমরা এই ভিডিওতে আপনাদের সামনে ক্লিয়ার করব যে দেশের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি কোন জায়গায় গিয়ে দাঁড়ায় এবং সর্বশেষ এই বিষয়গুলোর সমাধান কিভাবে হয়। আসুন আমরা কথা বাড়াচ্ছি না, আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনাতে চলে যাচ্ছি। আগামী 30 দিনে এইরকম আরো অনেকগুলো ঘটনা ঘটতে চলেছে, কিন্তু এরই মধ্যে আপনাদেরকে বলে রাখবো যে গভীর রাতে একটা ঘটনা যেটা ঘটে গেল। কি ঘটনা ঘটলো গভীর রাতে? এই যে বাংলাদেশ সেনার 3 বাহিনীর যে প্রধান, তাদের সঙ্গে ঠিক কি করা হয়েছিল। এই জেনারেল ওয়াকারুজ্জামান কোন রকম একটা আইডিওলজিক্যাল ফাসাড পরে আছেন কে ওরা সবাইকে আপনি ফেব্রুয়ারি মাসে যদি ওনার স্টেটমেন্ট দেখেন, ওর আগে ডিসেম্বর মাসে, ওর আগে আপনি আগস্ট মাসে ওনাকে যদি দেখেন, 3 তারিখ থেকে 5 তারিখ পর্যন্ত আগস্ট 2024, ওর মধ্যে যদি জেনারেল ওয়াকারুজ্জামানের স্টেটমেন্টগুলো দেখেন, ওর মধ্যে একটাই জিনিস পাবেন, দ্যাট হি হ্যাজ এ পলিটিক্যাল অ্যাম্বিশন। He has a political ambition, he has a short term ambition. উনি চেয়েছিলেন যে উনি একটা ডিপ মল, উনি একটা প্রাইম মিনিস্টার শেখ হাসিনা বাজেদ ওনাকে চিনতে একটা ভুল করেছেন। ওনাকে একটা 4 জনের উপর ওনাকে বানানো হয়েছে। আমরা একটু দেখাই, হ্যাঁ, সেদিন রাতে কোন 3 জন ছিলেন বাংলাদেশ প্রেসিডেন্টের রুমে, দেখাবো একজন একজন করে ঠিক কি ঘটেছিল, কেন এদেরকে শেষ করে ফেলার একটা প্ল্যান হয়েছিল। এটা প্ল্যান করা হয়েছিল বিকজ এই ইলেকশন 9 মাস হয়ে গেছে, অলমোস্ট 3 মাস আরও রয়ে গেছে। মানুষ, বাংলাদেশের মানুষ যেটা ওদের রাস্তায় আছে, ওরা চিৎকার করে বলছে কি তোমরা আমাদের জন্য কি করলে। মানুষের যেটা বিচারধারা আছে, মানুষের যেটা কথা আছে, ওর জন্য তো কোনো প্ল্যাটফর্ম নেই। শুধুমাত্র 20 জন থেকে বেশি লোক নয় যারা বাংলাদেশকে পলিটিক্সে কন্ট্রোল করছে, কিন্তু ওদেরও কিছু, ওদের মধ্যে অনেকগুলো প্রবলেম হয়ে গেছে। ওদের মধ্যে লোক যারা বসে আছে এই অ্যাডভাইজারদের পক্ষে, যেটা ইন্টারিম গভর্নমেন্ট বলছি, ওরা এদের সঙ্গে কমফোর্টেবল নয়। ওরা এদেরকে ফিনিশ করতে চায়, জেনারেল ওয়াকারুজ্জামানকে ফিনিশ করতে চায়, ওরা নেভি চিফকে আর এয়ার চিফকে খতম করতে চায়, আর ওরা প্রেসিডেন্টকে খতম করতে চায়। ওরা ভেবেছিল এই হাসান মাহমুদ খান, এয়ার মার্শাল এয়ার মাহমুদ খানকে যদি আমরা নষ্ট করে দিই, আমরা যদি প্রেসিডেন্টকে শেষ করে দিই, কেন প্রত্যেকটা জায়গা আপনি দেখবেন এটা 1975 এর পর যখন বঙ্গবন্ধুকে মারা হলো, তারপর 1981 যখন জিয়াউর রহমানকে মারা হলো, এরা জানতে পেরেছে, বুঝতে পেরেছে প্রত্যেকটা প্রাইম মিনিস্টারের কাছে আর প্রেসিডেন্টের কাছে স্পেশাল ফোর্সেস আছে, ওদের নিজের বডিগার্ড আছে, রাইট? ওরা নিজে ওদের মানে খুব সিলেক্টেড লয়ালিস্ট লোক আছে, ওরা জানে টাইম পারলে পেলে ওদেরকে প্রোটেক্ট করবে। শত শত না, প্রায় হাজার হাজার লক্ষ লক্ষ আওয়ামী লীগের নেতাকর্মী এই মুহূর্তে দিশেহারা।
দলটির সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। আর অনেকের বিরুদ্ধে এই মুহূর্তে গ্রেপ্তারি পরোয়ানাও জারি হচ্ছে। বিভিন্ন রাজনৈতিক দলগুলো, বিশেষ করে ছোট ছোট যে দলগুলো, এমনকি নতুন যারা যে দলগুলো হয়েছেন আওয়ামী লীগের বিরোধিতা প্লাস আওয়ামী লীগ নেতাকর্মীদেরকে শাস্তির আওতায় আনতে নানান ধরনের প্ল্যান, পরিকল্পনা, আইনকে ব্যবহার অথবা মব জাস্টিস থেকে শুরু করে অনেক কিছুই কিন্তু আমরা দেখছি। ভয় ঢুকে গেছে আওয়ামী লীগের অনেক নেতাকর্মীদের মধ্যে। বিশেষ করে যারা অপরাধী তারা দেশ ছেড়ে পালিয়েছেন, আর যারা এমনিতে ভালো মানুষ কিন্তু আওয়ামী লীগ করতেন, এখন অনেক আওয়ামী লীগ কি ভালো মানুষ করে নাকি? করে ভাই, অনেকেই করে। তো দলকে পছন্দ করতেন কিন্তু দলের পক্ষে কখনো মারামারি, গুন্ডামি, তারপর হচ্ছে ধরেন গুম, খুন, হত্যা, অন্যের উপর অত্যাচার, জুলুম, নির্যাতন এরকম করেন নাই, শুধুমাত্র দল করতেন। এই যে একটা বিশাল সংখ্যক অনুসারী, তারা কোথায় যাবে? দর্শক, এই অনুসারীদের জন্য আশার আলো দেখিয়েছে বিএনপি। তবে ইতিমধ্যেই দলটি সমালোচনার মধ্যে পড়েছে বিরোধী রাজনৈতিক দলগুলোর। গেল কয়েকদিন আগে বিএনপির জ্যেষ্ঠ মহাসচিব মির্জানা রুহুল কবির রিজভী সাহেব তিনি বলছিলেন যে বিএনপি নতুন করে 1 কোটি সদস্য কালেকশনের জন্য তারা পরিকল্পনা করেছে এবং মাঠে নেমেছে। তো এই 1 কোটি যে সদস্য, এদের মধ্যে টার্গেট কারা কারা? যেহেতু এখন বাংলাদেশে আওয়ামী লীগের খুবই দুর্দিন চলছে, তো আওয়ামী লীগের ওই সকল নেতাকর্মী যারা কোনো রকম অপরাধের সাথে জড়িত না, যারা আওয়ামী লীগের অন্যায়কে অন্যায় বলেছে, অন্যায়ের বিপরীতে প্রতিবাদও করেছে, এবং কি আওয়ামী লীগ সরকার থাকাকালীন নানান ধরনের মামলা হামলার শিকারও হয়েছে, কেন? দলটার বিভিন্ন কর্মকাণ্ডের প্রতিবাদ করায়। আবার ধরেন কোন রকম অপরাজনীতি অথবা নেগেটিভ যা কিছু আছে, কোনো কিছুর সাথে তার সম্পৃক্ততা নেই, বাট আওয়ামী লীগের সমর্থক ছিলেন এবং জুলাই আগস্টের পরে আওয়ামী লীগের কর্মকাণ্ডের উপর ক্ষিপ্ত হয়ে আছেন। তারা চাচ্ছেন যে নতুন কোথাও কি যাওয়া যায়। জি, এই নতুন কোথায় যাওয়া যায় কিনা তাদের জন্য সুবর্ণ সুযোগ দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। আর এ নিয়ে কয়েকদিন আগে রুহুল কবির রিজভী সাহেবের যে বক্তব্য, সেই বক্তব্যের সমর্থনেই আমরা দেখলাম যে দলটির খুবই গুরুত্বপূর্ণ একজন নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী তিনি আবার গতকালকে একই বক্তব্য দিয়েছেন যে আওয়ামী লীগের চিহ্নিত দোসররা ছাড়া বিএনপির সদস্য হতে পারবে ওই রকম কর্মীরা কারা, যারা বিএনপির কার্যক্রমে বাধা দেয়নি, হয়রানি করেনি, কিংবা পরোক্ষভাবে সহযোগিতা করেছে। হতে পারে একটা ভিডিও বানায়া, হতে পারে নীরব থাকা, হতে পারে একটা গোপনে তথ্য দিয়া, তারা চাইলে বিএনপির সদস্য হতে পারবে। আপনার গতকালকে চট্টগ্রামের কাজীর দেউড়িতে বিভাগীয় পর্যায়ে সদস্য ফরম বিতরণ এবং নবায়ন কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে তিনি বলছেন দেশের বৃহত্তর অংশকে বিএনপির সদস্য করতে হবে, তবে সমাজের অগ্রহণযোগ্য ব্যক্তি, চাঁদাবাজ, দুর্নীতিবাজ এদেরকে এই সদস্যের বাহিরে রাখার চেষ্টা করতে হবে। বাংলাদেশে যে কোনো দিন যে কোনো সময় ইউনূসের তক্তাপালট হতে পারে, যে কোনো দিন। কারণ দুদিন ধরে খুব গুজব বাংলাদেশে ছড়াচ্ছে যে ইউনূস নাকি রাষ্ট্রপতি হচ্ছেন, আর ওই নাহিদ নাকি প্রধানমন্ত্রী হবে। নানান ধরনের গুজব ছড়াচ্ছে। সেনা বিদ্রোহ হয়ে গেছে, রাষ্ট্রপতি চুপ্পু পদত্যাগ করে দিয়েছে বা জোর করে তাকে পদত্যাগ করানো হচ্ছে। এই ধরনের গত দুদিন ধরে এই গুজব গুলো চলছে। কিন্তু আসলে যেটা ঘটছে সেটা হচ্ছে পর্দার আড়ালে ভারতের সঙ্গে সেনাকর্তা ওয়াকারুজ্জামানের একটা পর ভিডিও কলিং বার্তা আদান প্রদান হচ্ছে। আপনাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সক্রিয়ভাবে এই ভূমিকায় নেমেছেন। সেনাপ্রধানের ওপরে হাসিনার একটু বিরক্তি ছিল, কিন্তু এখন সেনাপ্রধান সেই বিরক্তিটা কাটিয়ে উঠতে পেরেছেন। তার হাসিনার প্রতি তার আনুগত্য ফের দেখাতে শুরু করেছেন। ফলে ইউনূস সরকারের ওপরে একটা চাপ বোধহয় খুব শীঘ্র আসতে পারে। আর ইউনূস এখন একটু তেড়ে ফুড়ে লেগেছে এই কারণে যে ট্রাম্পের সঙ্গে ভারতবর্ষে একটা আস্তে আস্তে দূরত্ব তৈরি হচ্ছে। দূরত্ব যদি তৈরি হয় সেক্ষেত্রে সিআইএ পেছন দিক দিয়ে খেলবে, কিন্তু সিআইএ যদি খেলেও তার জন্য ওখান থেকে কেজিবি আবার তার কাজকর্ম শুরু করে দিয়েছে। রাশিয়ান এজেন্টরা তাদের কাজকর্ম শুরু করে দিয়েছে। চায়না এখন একটুখানি প্যাঁচের মধ্যে রয়েছে। এই পাকিস্তান পর্বে চায়নার একটুখানি খোলসটা খুলে যাওয়ায় চায়না একটু খুব প্যাঁচে রয়েছে, বেশি কথা বলতে পারছে না। যদি ভারতবর্ষ আবার চটে গিয়ে বাজার বন্ধ করে দেয় তাহলে পরে অবস্থা খারাপ। এদিকে আমেরিকার রাগ হচ্ছে যে আমেরিকা যে একেবারে এডি সিস্টেমের একেবারে ছাতা ধরেছিল আমেরিকা এবং চায়না, সেই ব্যবসা তো পুরো একেবারে লকহার্ড মার্টিন একদম তার এই শেয়ার বাজারে তার ধস নামছে। আওয়ামী লীগকে নিষিদ্ধ করে
মানে অনেকেই দেখতেছে খুব ব্যাটাগিরি করতেছে, মানে করে ফেললাম তো, কিন্তু আসলে এটা ভালো কাজ হইলো না হইলো না, এটাতে নিজেরা নিজেদের চরিত্র কিভাবে ফুটিয়ে তুললেন এটা একটু পর্যালোচনা করা যায়। এখন বিগত 15 বছরে আওয়ামী লীগ যেরকম অনেক উন্নয়ন কাজ করেছে, সেখানে আবার অপকর্ম করেছে। এখন আওয়ামী লীগের যে 5 কোটি সমর্থক রয়েছে তাতে অন্যায় কতজন করেছেন আপনি একটা হিসাব করেন। বর্জুর 1% লোক অন্যায় করেছে আওয়ামী লীগের, ধরলাম 1% না 5% ধরলাম, তাতে কত লোক অন্যায় করেছে? মানে 5 কোটির 5% হচ্ছে 25 লাখ। তাহলে 25 লাখ যদি 5 কোটি থেকে বাদ দেই তাহলে থাকলো কত? 4 কোটি 75 লক্ষ লোক অপরাধের সাথে জড়িত নয়। এরা কোনো ধান্দা ফান্দা করে নাই, এরা মানবতা বিরোধী অপরাধ করে নাই, এরা হলো নিরীহ, এরা আওয়ামী লীগকে সমর্থন করে বিভিন্ন কারণে হয়। এখন আপনি যদি ক্ষমতাকে অপব্যবহার করে 4 কোটি 75 লাখ লোকের চয়েসকে বাতিল ঘোষণা করেন এক ফরমান দিয়ে, অর্থাৎ তার পছন্দের দল নির্বাচনে না থাকে, প্রতীক না থাকে, তাহলে সে তার পছন্দ মতো ভোট দিতে পারছে না। অর্থাৎ আপনি তার ভোট দেওয়ার অধিকার, তার চয়েসকে কেড়ে নিলেন। এখন আওয়ামী লীগ ফ্যাসিস্ট বলে আপনি নিজেরাই ফ্যাসিস্ট হয়ে উঠছেন কিনা সেটা নিজেদের কাছে নিজে প্রশ্ন করেন। এখন আওয়ামী লীগকে আপনারা কেন ফ্যাসিস্ট বলছেন? সে আপনাদেরকে সভা সমাবেশ করতে দেয় নাই, আপনাদের বাক স্বাধীনতা কেড়ে নিয়েছে, এটাই তো। এখন আপনারা যেটা করছেন সেটাই তো একই কায়দায় চলছে, অথবা আপনারা এই প্রক্রিয়ার মধ্যে ঢুকেছেন। তাহলে তারা যদি ফেসিস্ট হয় তাহলে তো আপনারাও ফেসিস্ট। এখন সভা সমাবেশ করার অধিকার কেড়ে নিয়ে, ভোটের অধিকার কেড়ে নিয়ে যদি আওয়ামী লীগ ফেসিস্ট হয় তাহলে একই কাজ করে আপনি ফেসিস্ট হবেন না কেন? এটা তো স্বাভাবিক প্রশ্ন। এখন ফেসবুকে, ইউটিউবে আওয়ামী লীগের পক্ষে কথা বললে, মন্তব্য করলে আপনি গ্রেফতার হবেন, এটা কোন ধরনের গণতন্ত্র? এই গণতন্ত্র তো কোথাও দেখি না এই যুগে এসে। এটা মুক্ত চিন্তার যুগ মানুষের। এই ফেসবুকের মালিক তো আপনি না, ইউটিউবের মালিক তো আপনি না। আপনি ওখানে কে ঢুকবে, কথা বলবে, এটার সিদ্ধান্ত আপনি দিবেন। আপনার ভাত খায় তারা, না আপনি তাদের পালেন, না আপনি তার ছেলে টিউশন ফি দেন? এখন আওয়ামী লীগের বিরুদ্ধে লড়তে গিয়ে গলাতন্ত্রের মানে গলা চেপে ধরে মব তৈরি করে যেভাবে পেটানো হচ্ছে, যারা নিজের হাতে আইন তুলে নিচ্ছে, এই ব্যাপারে যদি সরকার নির্বিকার থাকে তাহলে এটা কি প্রমাণ করে? এখন ফ্যাসিস্টদের হাত থেকে বাঁচাতে গিয়ে আপনি নিজে যদি মব সৃষ্টি করেন, মানুষকে ঝুঁকির মধ্যে ফেলেন, দেশকে উৎকণ্ঠার মধ্যে ফেলেন, তাহলে দেশ কি আগাইলো নাকি পিছাইল? না আমরা কোন অবস্থায়? আওয়ামী লীগের সময় ভালো ছিলাম নাকি এখন ভালো আছি, নাকি এখন বেশি হুমকিতে আছে? এখন বিএনপি নেতা মির্জা আব্বাস গতকাল দেখলাম বলছেন যে আগে ছিলাম কুকুরের সাথে, কুকুরের মুখে, এখন বাঘের মুখে এসে পড়ছে। আর তো কিছুই নাই বন্ধুরা, কথাটা কিন্তু যে কোনো লোক বলে নাই, যে কোনো আলতু ফালতু লোক বলে নাই, কথাটা বলছেন মির্জা আব্বাস সাহেব। শুনাইলাম আপনাদেরকে। কে মির্জা আব্বাস সাহেব? বিএনপি স্থায়ী কমিটির সদস্য, এক্স মন্ত্রী, ঢাকার কিং এবং ঢাকার বাদশা বলতে পারেন একদিকে। বিএনপির মুখপাত্র কিনা জানি না, কিন্তু উনার মতো একটা লোক যখন এই কথাটা বলে তখন এই কথাটাকে আপনারা ফালাই দিতে পারবেন না। না, ফালাই দেওয়ার কোনো অবকাশই নাই। এটা কোনো আলতু ফালতু লোক বলে নাই, মির্জা আব্বাস সাহেব বলছেন। এবং আমি শিওর উনি প্রমাণ ছাড়া কথা বলেন নাই, ওনার কাছে সে এভিডেন্স আছে। এখন আমার কথা হইল যে উনি যে বললেন 90,000 টাকা নিয়ে গেছে এবং এই সরকারের বিরুদ্ধে বললেন যে সরকার এখন আছে। বন্ধুরা, আমরা এতদিন শুনে আসছি আওয়ামী লীগ হাজার হাজার কোটি টাকা পাচার করছে। কবে শুনছি? আওয়ামী লীগ চলে যাওয়ার পরে যে হাসিনা 9 লাখ হাজার কোটি টাকা না কত হাজার কোটি টাকা নিয়ে গেছে। কিন্তু হাসিনা যখন দেশে ছিল তখন কোনো বিরোধী দল বলে নাই, তখন কোনো বিরোধী দল বলে নাই হাসিনার টাকা পাচার করছে, কারণ বলার মতো অবস্থান তখন ছিল না। কোনো বিরোধী দল বলে নাই, কারণ সবার মুখ বন্ধ ছিল। এখন তো স্বাধীন বৈষম্যহীন সমাজ, সবার বলার অধিকার আছে। তাই মির্জা আব্বাস সাহেব বলে দিচ্ছেন। এবং আমি শিওর, আমি 100% শিওর ওনার কাছে প্রমাণ আছে। এখন প্রশ্ন হলে যদি এইটাই হয়ে থাকে তাহলে কি আমাদের ইউনূস সাহেবকে সাপোর্ট করা উচিত?
আপনারাই বলেন, আমরা যারা ইউনূস সাহেবের জন্য দিন রাত পরিশ্রম করে যাচ্ছি, উনি যদি এত ডিসঅনেস্ট হন তার জন্য কেন দাঁড়াইব? এই যে হাজার হাজার লোক, লাখ লাখ লোক বলতেছে ইউনূস সাহেব আপনি 5 বছর থাকেন, 10 বছর থাকেন, আজীবন থাকেন, তারা কেন বলছে? তার অনিষ্টি দেখা, তাই না? এখন যদি প্রমাণিত হয় যে ইউনূস সাহেব আসলেও 9,000 কোটি টাকা এই 9 মাসে পাচার করছে, আব্বাস সাহেব বলছেন 8 মাস, এটা 8 মাসটা 9 মাস। আপনারা যদি অগাস্ট থেকে ধরেন, অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল চলে গেছে, এখন মে চলতেছে, মে বাদ দিলাম, 9 মাস। 9 মাসে 9,000 কোটি টাকা যদি ইউনূস সাহেব সরাই নিয়ে থাকে, পাচার করে থাকে, বা তার দল পাচার করে থাকে, সামনে তো আরো রয়েছে 9 মাস, আরো সামনে 9 মাসে যে আরো 9,000 কোটি টাকা দেশে থাকবে কোনটা না? হাসিনা তো সব নিয়ে গেছে গা, সবাই বলতেছি আমরা। কত লোক নিছে, কত লোক না নিছে কোনো প্রমাণাদি আমরা হলো পাই নাই, কিন্তু সবাই বলতেছে হাসিনা সব টাকা পয়সা পাচার করে নিয়ে গেছে, আর দেশ একদম শূন্য। এই শূন্যর মধ্যে যদি ইউনূস সাহেব 9,000 কোটি টাকা পাচার করতে পারে, তাহলে সামনে যদি আরো 9,000 কোটি টাকা পাচার করতে পারে, তাহলে তো দেশে শূন্য না, শূন্যের পরে শূন্য, শূন্য শূন্য থাকবে। এখন কথা হচ্ছে কথাটার সত্যতা নিয়া আমি কিন্তু একদম ফালাই দিতে চাই না, কারণ এটা আলতু ফালতু লোক বলে নাই। এগুলো কমিশন করেছেন, একটা বৈষম্যহীন সমাজ কিভাবে করা যায় কমিশন করতে পারতেন, কিন্তু দেখবেন বৈষম্যহীনতার কথা নেই। 3 নম্বর, কর্তৃত্ববাদী, ফ্যাসিস্ট, এইগুলো হয়ে ওঠার যে প্রবণতা, এইগুলো যদি চিহ্নিত করতে পারে তাহলে সেটা চিহ্নিত করতে পারে, কিন্তু ওনাকে এটা কাজ করার ম্যান্ডেট তো কেউ দেয়নি। সংস্কারের নামে উনি কি করবেন সেইটাও আমাদেরকে বলেন নাই, কিন্তু সংস্কারের নামে উনি সর্বশেষ বন্দর করিডোর এটা দেওয়ার ব্যাপারে যেভাবে ওকালতি করছেন, তাহলে কেউ যদি প্রশ্ন করে যে আপনারা তো গণঅভ্যুত্থানের অন্তরালে কেউ এখানে কোনো বিশেষ গোষ্ঠীর স্বার্থ রক্ষা করতে চান, সেটাই কিন্তু প্রধান হয়ে যাবে। এটা গণঅভ্যুত্থানের সাথে এটা কোনো সামঞ্জস্য নেই, এবং গণঅভ্যুত্থানের বিপরীতে এই অবস্থান, এটা আমরা পরিষ্কার করে বলি। যদি উনি ওই যে করিডোরের প্রশ্ন এবং বন্দর দেওয়ার প্রশ্নের কথা বলেন, চুক্তি কিন্তু দেখবেন শেখ হাসিনার সময় হয়েছিল। সুতরাং এই জায়গায় এর আগেও কিন্তু আমরা লড়াই করে এটা বন্ধ করেছিলাম। ওনারা যদি এটা করতে চান তাহলে আমরা দেখতে পাই যে কাজটা করবেন তার মধ্যে আমরা কর্তৃত্ববাদী, এবং ওনার ওই দিন যে কথা, সেইটা তো একটা কি বলবো যে কর্তৃত্ববাদী ফ্যাসিস্ট আচরণেরই এক ধরনের বহিঃপ্রকাশ বলে আমি মনে করি। যেভাবে তিনি বলেছেন এবং বামপন্থীদের বিষয়ে যেটা বলেছেন, সে ব্যাপারে আমি পরিষ্কার করে কথাটা বললাম। কোন নির্বাচিত সরকারও কি এই ভাষায় কথা বলতে পারে যে আমরা সবকিছু করার ম্যান্ডেট নিয়ে নিয়েছি? খুব সহজ কথা, একটা যদি ন্যূনতম গণতান্ত্রিক, আমি গণতন্ত্র অনেক বড় ব্যাপার, কিন্তু ন্যূনতম গণতান্ত্রিক যদি কোনো সরকার থাকে জনগণের ম্যান্ডেট নিয়ে, এবং তার যদি মিনিমাম কোনো দায়িত্ব, আমি মিনিমাম দায়িত্ববোধ করছি, সে লুটপাটকারী হলেও যদি মিনিমাম দায়িত্ববোধ থাকে এইভাবে কথা বলতে পারে না। এত বড় ঘটনা আমি আপনাকে বলি, ধরেন যদি একটা নির্বাচিত সংসদও থাকতো, তাহলে নির্বাচিত সংসদ তারা শুধু আলোচনা না, এইখানে অন্যান্য রাজনৈতিক দল সহ সবার সাথে কথা বলি, এটা করাটাই উচিত ছিল। কিন্তু উনি যেভাবে বলেছেন, এখন জানি না, অনেক সময় এরকমেরই হয়, অনির্বাচিত সরকার কর্তৃত্ববাদী পজিশন যদি আসে তাহলে তার চেহারা কিন্তু ডিফারেন্ট হয়, আমরা এটা জানি। এবং যারা বিশেষ করে রাজনীতিকে নেগলেক্ট করে, যারা মনে করে যে উন্নয়ন মানেই তিনি যেভাবে ভাববেন, আধিপত্যবাদী সাম্রাজ্যবাদী শক্তি তারা যেভাবে প্রেসক্রাইব করবেন সেটাকেই করবেন, তা সে ধরনের কোনো বিবেচনা প্রসূত মানুষ হলে কেবলমাত্র তারা এটা বলতে পারে। এর বাইরে আমার বিবেচনা মতে কোনো নির্বাচিত সরকার হলেও সে যদি কাজটা করতে চাইতো তাহলে এইভাবে বলতে পারতো না। আওয়ামী লীগকে তো নিষিদ্ধ করা হলো কোনো ধরনের রাজনৈতিক সংলাপ ছাড়া বা রাজনৈতিক দলগুলোর মতামত সিদ্ধান্ত ছাড়াই। এটি কি তারা সেই মানসিকতা থেকে করলো যে তারা যে কোনো কিছু করার ম্যান্ডেট নিয়ে এসেছে? বিষয়টি কিরকম? আলটিমেটলি দেখেন, আমরা প্রথম দিন থেকে বলে এসেছি এই সরকারের একটা অন্যতম প্রধান কাজ, শুরুর কাজ হচ্ছে যে এত বড় হত্যাযজ্ঞ ঘটে গেল তার বিচার করা, এবং আহত যারা হয়েছে তাদের সুচিকিৎসা করা, এবং এই চেতনা বাস্তবায়নের পথে এগিয়ে যাওয়া। তাহলে এইখানে প্রধান কাজটা কি, যাতে করে এই ধরনের প্রবণতা যাতে না হয়, তার জন্য আপনি বিচারিক ধারায় যেই কাজটা করা দরকার ছিল। আমরা প্রথম দিন থেকে বলেছি আপনি বিচারের পথে আগান, এটাই। আর যে লক্ষ্য থেকে যদি কারোর পজিটিভ উদ্দেশ্য থাকে, এই ধরনের নিষিদ্ধ করে কি কোনো ভালো ফল পাওয়া যায়? এটা কিন্তু পাওয়া যায় না, বরঞ্চ এর ফলাফল খারাপ হয় প্রতিদিনে। এই উদাহরণটা আমাদের আছে। তারপরেও ধরেন 24 অগাস্টের পরে সেপ্টেম্বরে এটি নিয়ে আলোচনা উঠেছিল, তখন একটা ভূমিকা নিলে জিনিসটা অন্যভাবে বোধগম্য হতো। কিন্তু আমরা দেখলাম এটা নিয়ে কিছু মানুষ তারা রাজপথে নামলেন, যমুনাতে গেলেন, তাদেরকে কেবল অভূতপূর্ব আপ্যায়ন করা হলো, পরে যারা আন্দোলন করলো তাদেরকে লাঠিপেটা করা হলো, টিয়ার সেল ছোড়া হলো, কিন্তু এটার মধ্য দিয়ে একটা পরিস্থিতি ক্রিয়েট করে এটা করা হলো। সুতরাং এই যে পদ্ধতি করলো, আমার ধারণা বাংলাদেশের কোনো মানুষ এই পদ্ধতিকে অ্যাকসেপ্ট করে নাই, বরঞ্চ এখানে মানুষের মধ্যে কথা উঠেছে যে বাংলাদেশের মানুষের সামনে যে অনেকগুলো সমস্যা,
করিডোর প্রশ্ন বলেন, বন্দরের প্রশ্ন বলেন, শ্রমিকের বেতনের প্রশ্ন বলেন, এবং এই যে কি বলবো যে নতুন দল সহ সরকারের যে জনপ্রিয়তা হ্রাস পাচ্ছে সেইটাকে, এটা আগের সরকারগুলোতে দেখেছি যে ওই এমন পজিশন সৃষ্টি করে যে একটা ইস্যুকে সামনে এনে আরেকটা ইস্যুকে ধামাচাপা দেওয়া নিজেদের পজিশন রক্ষা করার জন্য। আমি দেখি অধিকাংশ মানুষ এটাই মনে করে। সুতরাং আমি বলবো যে পদ্ধতিতে করেছেন এই পদ্ধতিটা কোনোভাবেই গ্রহণযোগ্য না। তবে অবশ্যই আওয়ামী লীগ এবং তার যারা এই গণঅভ্যুত্থান মানে সংগঠিত হওয়ার সময় যে হত্যাযজ্ঞ সংগঠিত করেছে তার বিচার অবশ্যই হতে হবে, এবং যারা হতে হবে, এই ব্যাপারে কোনো কনফিউশন কারোর থাকা উচিত না। বাংলাদেশের রাজনীতি 5 আগস্টের পর একদম উলটপালট হয়ে গেছে। এখন এই যে 17ই মে আজকে হচ্ছে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস, এবং এই প্রত্যাবর্তন দিবস আওয়ামী লীগ সবসময় পালন করে আসছে। 1981 সালের 17ই মে তিনি দেশে ফিরে আসেন শেখ হাসিনা ভারত হয়ে, এবং লাখ লাখ মানুষ তাকে স্বাগত জানায়, ভালোবাসায় সিক্ত হন তিনি। 15ই আগস্ট শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের সময় শেখ হাসিনা এবং তার বোন শেখ রেহানা বিদেশ থাকায় তারা বেঁচে যান, এবং পরবর্তীতে আওয়ামী লীগ সিদ্ধান্ত নেয় যে শেখ হাসিনাকে ফিরিয়ে আনা এবং তাকে সভাপতি পদ অলঙ্কৃত করা হয়। এবং পরবর্তীতে রাজনীতি করতে করতে শেখ হাসিনা 1996 সালে রাষ্ট্র ক্ষমতায় আসেন, এবং পরে 2090 থেকে 2024 একটানা তিনি ক্ষমতায় ছিলেন। এখন 2024 সালের এই দিনে 17ই মে আমরা দেখলাম রাষ্ট্রপতি শাহাবুদ্দিন বাণী দিয়েছিলেন, এবং প্রতি বছরে তিনি বাণী দিতেন, এবং গত বছরও তিনি যে বাণী দিয়েছিলেন তাতে তিনি বলেছিলেন শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন বাংলাদেশের গণতন্ত্রের ইতিহাসে মাইলফলক। তার ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তনের মধ্য দিয়ে দেশের মুক্তিযুদ্ধের চেতনা, স্বাধীনতার মূল্যবোধ ও গণতন্ত্র প্রতিষ্ঠার পথ সুগম হয়। এখন 2025-এর একই দিনে প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পু, কোনো বাণী নেই, কোনো কথা নেই, তিনি চুপ। তাহলে প্রশ্ন আসে যে এই যে তিনি চুপ, বাণী দিচ্ছেন না, তার এই দিবসকে তিনি এখন আর কি তাৎপর্য মনে করছেন কিনা, নাকি ক্ষমতাসীনদের ভয়ে, নাগরিক জামায়াতের ভয়ে তিনি চুপ হয়ে আছে, অথচ তিনি একমাত্র আওয়ামী লীগের প্রতিনিধি যিনি সরকারের মধ্যে আছেন। এখন আওয়ামী লীগ যথাযোগ্য মর্যাদায় এই দিবসটি পালন করে সবসময়। আজ শনিবার বাংলাদেশ সময় রাত 9টায় ফেসবুকে আওয়ামী লীগের যে ভেরিফাইড পেজ আছে সেখানে এসে শেখ হাসিনা বক্তব্য রাখবেন। এই কথা হলো, প্রেসিডেন্ট সবসময় প্রত্যাবর্তন দিবসে বাণী দেন, তিনি হঠাৎ করে এখন সরে গেলেন কেন এখান থেকে? তিনি কি ইচ্ছা করে সরলেন, নাকি ভয়ে সরলেন, নাকি তিনি নাচের পুতুল, নাকি সরকার পরিবর্তনের সাথে সাথে তার নীতিমালা পরিবর্তন হয়? এখন কেউ কেউ মনে করেন প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পু আওয়ামী লীগের লোক হলো, এখন প্রেসিডেন্ট থাকা না থাকা আওয়ামী লীগের জন্য কিছুই যায় আসে, মানে তিনি একটা ডেড বডি এই টাইপের একটা। এবং যখন যে সরকার আসে তার স্ক্রিপ্ট অনুযায়ী তিনি অভিনয় করেন না, নাটক করেন না। এখন শেখ হাসিনা প্রত্যাবর্তন দিবসে তিনি আবারও ফিরতে পারবেন কিনা বাংলাদেশে, এবং বিমানবন্দরে লক্ষ লক্ষ লোক তাকে ফুল দিয়ে বরণ করে কিনা, নাকি তার এই পথ বন্ধ হয়ে যাবে এবং আওয়ামী লীগের লোকজন আশাহত হবে, এইগুলো নিয়ে প্রশ্ন উঠেছে। কারণ তিনি এখন ভারতে আছেন, অনেকটা দেশ ত্যাগী, এবং আওয়ামী লীগের এই করুণ সময়ে তাদের লোকজন হয়তো চায় শেখ হাসিনা ফিরে আসুক, কিন্তু তার নামে এত মামলা আন্তর্জাতিক অঙ্গনে তার ভাবমূর্তি অনেকটা শূন্য পর্যায়ে চলে আসছে। সেই ক্ষেত্র থেকে জিরো থেকে তিনি আবার উপরে উঠে আসতে পারবেন কিনা, এটা নিয়ে প্রশ্ন আছে। আওয়ামী লীগ অনেকবার নিষিদ্ধ হয়েছে, আবার ফিরে আসছে, আওয়ামী লীগ হয়তো ফিরে আসবে, কিন্তু তিনি ফিরে আসতে পারবেন কিনা এই বিষয়ে এখনো সন্দেহ দানা বেঁধে আছে। যাই হোক, আমরা কেউ গলপ নই, বলতে পারি না, তবে রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নেই। তিনি ফিরে আসতেও পারেন, আবার নাও আসতে পারেন। গাইজ, আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে। অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং দেশের বিভিন্ন পরিস্থিতি নিয়ে সবাই সবার মন্তব্য প্রকাশ করে। বিশেষ করে এখানে কিন্তু ডক্টর ইউনূসের বিষয়ে, অন্যদিকে এনসিপির যে মানে বর্তমান যে নাহিদ ইসলাম, তারপরে সার্জিস হাসনা, তাদের যে একটা দল, এই দলটা নিয়ে কথা হয়, এবং দেশের মধ্যে যে বিভিন্ন পরিস্থিতি বিভিন্ন সময় ঘটতেছে এইসব নিয়ে কথা হয়। দর্শক শ্রোতা, আমি একটা কথা বলি যে আমাদের দেশের যে বর্তমান সরকার ডক্টর ইউনূস রয়েছেন, তিনি কিন্তু আমাদের দেশে এসেছেন ভালো কাজ করার জন্য, এবং তিনি কিন্তু তার মানে ক্ষমতার লোভ নেই তার। তিনি কিন্তু আমাদের দেশের শিক্ষার্থী, এবং আমাদের দেশটা এক প্রকার অস্থিতিশীল ছিল, সেই অস্থিতিশীল পরিবেশটাকে আমাদের দেশের মধ্যে স্থিতিশীল তিনি করতেছেন। অন্যদিকে সমন্বয়করা তাদের প্রাণ বাজি রেখে আমাদের দেশটাকে রক্ষা করেছে। দর্শক
দর্শক শ্রোতা, এতক্ষণ আপনারা যে বক্তব্যগুলো দেখেছেন এই বক্তব্যগুলোর সাথে আপনারা একমত পোষণ করতেছেন নাকি দ্বিমত পোষণ করতেছেন, এইটা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন। আর হ্যাঁ, এতক্ষণ আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি, এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। ধন্যবাদ।